হ্যালো বন্ধুরা, তোমরা যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ভাইয়ের বন্ধু যখন বর গল্পের 24তম অংশ। গভীর চিন্তিত মুখ নিয়ে দুজন ব্যক্তি কখন থেকে কারো জন্য অপেক্ষা করছে, অথচ আজই তার লেট হবার কথা ছিল। নিশি ও তিশা বসে আছে অফিসের সামনের কোনো এক রেস্টুরেন্টে। কাল রাতে আয়ানের পাঠানো ভিডিও দেখে তিশার তো ঘুমই হারাম হয়ে গিয়েছে। আর নিশি, সে তো নখ কামড়াচ্ছে আর ভাবছে, গভীরভাবে ভাবছে। মনে হয় সারা জীবন এর ভাবনা আজই সব ভেবে শেষ করে ফেলবে। শয়তান মাইয়া, আমাকে এভাবে ফাঁসিয়ে কি ভাবছিস এখন তুই? তোর কারণে আমি এত বড় সমস্যায় পড়েছি, এখন বল কি করি? তিশা নিশি তিশার দিকে তাকিয়ে, দেখ তিশা, আমার আইডিয়াতে কোনো সমস্যা ছিল না। আর আমি কি জানতাম ওই আরিয়ান ব্যাটা এত চালাক? মনে হয় আমাদের জন্যই জাল ফেলে বসেছিল। কখন তার জালে আটকাবো সেই অপেক্ষায় ছিল। তাহলে বল, এখানে আমার দোষ কি? হারামি, তোর আইডিয়ার কারণেই এসব হয়েছে। আমার আগেই বোঝা উচিত ছিল এই আরিয়ান সোজা মানুষ না, একদম তেড়া প্রকৃতির লোক। তাই আজকের পর থেকে আর কোনো উল্টাপাল্টা আইডিয়া দিবি না আমায়। তোর আইডিয়াগুলো তোর কাছেই রাখ, ভবিষ্যতে কাজে লাগবে তোর। এবার যা করার আমি করব। ওকে, বাট ওই আরিয়ান জোবান এখনো আসছে না কেন রে? কে জানে আমি কি তার পিয়ে নাকি যে তার সব খবর আমার কাছে থাকবে। আমি তো টেনশনে বাঁচতাছি না। এই আরিয়ান জোবান এর উদ্দেশ্য কি? অফিস ছেড়ে আমাকে এখানে কেন আসতে বলল? দেখা যাক কি হয়। আরে এত ভয় পাস কেন? আমি আছি না? আমি আর তুই মিলে কত জনকে সাইজ করেছি, আর এত কোনো ব্যাপার না। সো ডার্লিং চিল। কিন্তু তিশার চিন্তা হচ্ছে, ভীষণ চিন্তা। কারণ কয়েকদিনে তিশা বুঝে গিয়েছে আরিয়ান কি জিনিস। ফ্ল্যাশব্যাক। সেদিন স্টোর রুমের ঘটনার পর থেকেই তিশার ভেতরে একটা সন্দেহ নামক রোগ জন্ম হয়। আর তিশার সন্দেহের তালিকায় যার নামটি ছিল সে আর কেউ না, মিস্টার আরিয়ান। আরিয়ানের অদ্ভুত চাহনি আর তিশার প্রতি অতিরিক্ত কনসার্নিং তিশাকে ভীষণ ভাবাতো। অফিসের কোনো মেল কর্মচারীর সাথে তিশার কথাবার্তা একদম পছন্দ করতো না আরিয়ান। তাই একদিন সবাইকে নাকি নিজের কেবিনে ডেকে ওয়ার্নিংও দিয়েছে, যার ফলে অফিসের কোনো মেল কর্মচারী আমার আশেপাশেও থাকতো না। আমাকে দেখলেই মাথাটা নিচু করে ফেলতো। শুধু কি তাই, আরিয়ান অফিসে আসার পর থেকে অর্ক আমার কেবিনের সামনেও আসতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে আমার সাথে দেখা করতে, কিন্তু ব্যর্থ হয়ে ফেরত যেতে হয়েছে। এসব কিছু শুধুমাত্র কোইন্সিডেন্ট হতে পারে না। তাহলে এমনি আরিয়ানকে আমার প্রথম থেকেই সন্দেহ হতো। এসব জানার পর থেকে সন্দেহের বীজটা যেন আরো বেড়ে গেল। কেন জানি মন বলতো আরিয়ানের নামের পেছনে লুকিয়ে থাকা লোকটি আর কেউ না, আমার জিসানি। কিন্তু তার দলিল আর লিখিত প্রমাণ আমাকে কনফিউজড করতো। মন বলতো এটাই জিসান, আর প্রমাণ আর দলিল বলতো না, এটা জিসান না, আরিয়ান। যখন কনফিউজড মাথা ঘুরছিল তখন নিশি একটা আইডিয়া দিল। নিশির ভাষ্যমতে যদি এই ব্যক্তি জিসান হয়, তার স্বভাবগুলোই বলে দিবে সব। কারণ মানুষ চেহারা পাল্টাতে পারে, নামও পাল্টাতে পারে, কিন্তু স্বভাব বা অভ্যাস বদলাতে পারে না। তাই আমি নিশির কথা মতো ডিটেকটিভ মিশন চালু করলাম। আরিয়ান জোবান এর ছোটখাটো বিষয়গুলো খেয়াল করতে লাগলাম। তার খাবার খাওয়ার স্টাইল, কথা বলার ভঙ্গিমা, সে আর কি কি করে সবই লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলাম। বাট আফসোস, সরি বাট তেমন কিছুই পেলাম না। এর সব কিছুর চক্করে আমি আরিয়ানের আগে পিছেও কয়েকদিন ঘুরেছি। এই লোকটি মনে মনে আমাকে কেমন মেয়ে ভেবেছে আল্লাহই জানে। কিন্তু এই লোকটি
যে আমার থেকেও 10 কদম আগে চলে তা ভাবতেও পারিনি। আমি ভাবলাম শুধু আমি তাকে ফলো করছি, কিন্তু না, এই ব্যক্তিও আমার গতিবিধি নজরে রাখেছে। কি সাংঘাতিক! আর তা আমি আজকে জানতে পারলাম, আজ অফিস শেষে করে। আর তা আমি আজকে জানতে পারলাম, আজ অফিস শেষ করে যখন লিফটে উঠে বাটন ক্লিক করতে নেব, আর তখনই ঝড়ের বেগে আরিয়ান কোথা থেকে এসে লিফটে ঢুকে গেল। ওনার এহেন কাণ্ডে আমি কিছুটা শকড হওয়ার সাথে ভয়ও পেলাম। লিফটে এখন শুধু আমি আর আরিয়ান আছি। আমি আগে আর আরিয়ান আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। আমি পেছনে না তাকালেও এতটুকু বুঝতে পারছি আরিয়ান যে আমার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার আবার খুব অস্বস্তি লাগছে। আরিয়ান এক কদম সামনে বেড়ে আমার পাশে এসে দাঁড়ালো। আমার দিকে না তাকিয়েই প্রশ্ন করলো, তো মিস তিশা, আমার সম্পর্কে এত তাড়াতাড়ি জানা শেষ, নাকি এখনো কিছু বাকি আছে? আমি তড়িৎ গতিতে আরিয়ানের দিকে তাকালাম। তার মানে এই লোক দেখি সব জানে। আমি যে এতদিন তাকে ফলো করছিলাম, কিন্তু এর সামনে কিছু প্রকাশ করা যাবে না। তিশা, কেমন জাসুস তুই? ভান্ডা ফাঁস হয়ে গেল এত তাড়াতাড়ি! উফ, গর্দভ কোথাকার! তাই আমি জেনেও না জানার ভান করে বললাম, কি জানা শেষ? কি সব বলছেন? এবার আরিয়ান তিশার ঠিক সামনে এসে দাঁড়ালো, আর তিশার সাথে সাথে 2 কদম পিছে চলে গেল, যার কারণে লিফট এর দেয়ালে পিঠ ঠেকে গেল ওর। মিস্টার আরিয়ান, এ কেমন আচরণ? আরিয়ান আরো 2 কদম তিশার দিকে এগিয়ে তিশার ঠিক কাছে এসে দাঁড়ায়। আরিয়ান এত কাছে আসায় তিশা এখন আরো বেশি অস্বস্তি বোধ করতে লাগে, সাথে খুব বিরক্তও হচ্ছে। লিফটটা এখনো খুলছে না বলে এত সময় তো লাগার কথা না। কি হলো মিস তিশা, কিছু বলছেন না যে? কল মি মিসেস তিশা আহমেদ। আমি আগেও বলেছি, আর আপনি কি সব বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। আজকাল মিস্টার জিসানকে মনে হয় একটু বেশি মনে করছেন আরিয়ান। ইভেন ইফ ইউ ডোন্ট মাইন্ড ইট মিস্টার আরিয়ান। সবাই তো আমার, তাহলে জানার অধিকারও আমার আছে, তাই না? তিশা, মানে? আরিয়ান একটু বাঁকা হেসে, আপনি একটু বেশি বোকা। আসলে বয়সের দোষ। তাই তো আজকাল আমাকে লুকিয়ে লুকিয়ে দেখেন। শুধু কি চোখে দেখেই মন জোড়াবেন? আরিয়ান তিশার 2 হাতে হাত রেখে একটু ঝুঁকে বলল, আপনি চাইলে আমি পুরোটাই আপনার হতে পারি মিস তিশা, আমার কোনো সমস্যা নেই। আমি অলওয়েজ ফ্রি আপনার জন্য। মিস্টার আরিয়ান, আপনি কি জানেন আপনি যে একটা চিপ মাইন্ডের লোক? আর আপনার সাহস কি করে হলো আমাকে এসব কথা বলার? আরিয়ান এবার সোজা হয়ে দাঁড়িয়ে বাহরে, আপনি লুকিয়ে দেখলে দোষ নেই, আর আমি বললেই সমস্যা। তিশা কিছু বলতে নিবে তার, আর তখনই লিফটের দরজা খুলে যায়। তিশা আরিয়ানকে ক্রস করে লিফট থেকে বের হয়ে চলে যেতে নিলে আরিয়ান পেছন থেকে বলে ওঠে, মিস তিশা, আপনি রাগ করে যখন এভাবে দ্রুত হাঁটা ধরেন তখন আপনার সেক্সি কোমরটা কিন্তু বেশ অ্যাট্রাকটিভ লাগে। সেটা কিন্তু আমাকে প্রতিনিয়ত আকর্ষণ করে চম্বুকের মতো, তা কি জানেন? আরিয়ানের এমন লাগাম ছাড়া কথায় তিশার মাথাটা গরম হয়ে গেল। ভয়ঙ্কর দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকায় তিশা। করিডোরে সাজানো কৃত্রিম একটা ফুলদানি ছিল, সেটা আরিয়ানের ঠিক সামনে আছাড় মারে। তার মানে হলো তিশারও মন চাইছে আরিয়ানকে এভাবে আছাড় মারতে। ভাগ্যিস এই পাহাড়ের মতো মানুষটাকে তিশা তুলতে পারবে না বলে বেঁচে গেল আরিয়ান এই যাত্রায়। তিশা চলে যাওয়ার পর আরিয়ানও বাঁকা হেসে শীষ বাজাতে বাজাতে হাঁটা ধরে পার্কিং এর দিকে। আরিয়ানের কণ্ঠে ছিল, আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। চিরদিন আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও। আমি চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার। সেদিন অফিস থেকে আসার পর নিশিকে ফোন করে সব খুলে বলে তিশা। নিশিও কিছুটা অবাক। আরে যাই বলিস না কেন তিশা, এই আরিয়ান জিসান ভাই থেকে একটু
কিন্তু কোনো অংশে কম না। আমি সেদিন অফিসে দেখেছিলাম তাকে। নিলয় ভাইয়া পরিচয় করিয়ে দিয়েছিল। তার আমার সাথে এত সুন্দর করে কথা বলা, আমাকে বোন বলে ডাকা, এসব দেখে আমার সত্যিই মনে হয় এটাই জিসান ভাইয়া। আর এই পর্যন্ত যা উনি তোর সাথে করেছে, একটু ভেবে দেখ, ভাইয়া ছাড়া আর তো এমন করার সাহস কার আছে, তাও আবার ভাইয়ার অফিসে। কিন্তু নিশি, উনি যদি জিসান হতো তাহলে কেন এভাবে নিজেকে লুকিয়ে রেখেছে? আমাকে অন্তত বলতে পারতো। তা জানি না, কিন্তু আমাদের সত্যটা জানতে হবে। কিভাবে? এই আরিয়ান জোবানের বাড়ি কোথায় রে? জানি না, কিন্তু অফিসে পেয়ে যাব ঠিকানা। তাহলে ঠিক আছে, কাল ওনার বাড়ির ঠিকানা নিয়ে সোজা আমার কলেজের সামনে এসে পড়বি। আমরা তার বাড়ি গিয়ে তালাশ করব। আই হোপ কিছু না কিছু ক্লু পেয়ে যাব। সত্যি, কিন্তু আমার ভীষণ ভয় লাগছে নিশি। আরে, আমি আছি না, তুই টেনশন করিস না, ঘুমা এখন, আর আমাকেও ঘুমাতে দে। আর পরের দিন নিশির প্ল্যানিং অনুযায়ী যখন তিশা আর নিশি আরিয়ানের বাড়িতে লুকিয়ে ঢুকছিল, তখন বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাতে দুজন ক্যাপচার হয়ে যায়। আর তারই একটা ভিডিও রেকর্ডিং কাল আরিয়ান তিশাকে পাঠায়, যা দেখে তিশার মাথায় বাজ পড়ে। রেস্টুরেন্টে তিশা ও নিশির অপর পাশে বসে আছে আরিয়ান। তিশার দিকে না তাকিয়ে নিশিকে উদ্দেশ্য করে বলে, নিশি, আপনি এখানে কি করছেন? আমি তো মিস তিশাকে আসতে বলেছি, আপনাকে ইনভাইট করেছি বলে মনে হয় না। অ্যাকচুয়ালি ভাইয়া, হয়েছে কি, লেট মি ফিনিশ নিশি। আমার কাছে কিন্তু মিস্টার রায়হানের নাম্বারও আছে। আপনি চাইলে ভিডিওটি ওনাকে পাঠাতে পারি। উনি মাস্ট বি খুব গর্বিত হবে ওনার বউ আর বোন চুরিচুপি কারো বাড়িতে প্রবেশ করেছে তা জেনে। রায়হানকে ফোন করার কথা শুনে নিশি সাথে সাথে উঠে দাঁড়ায়। আসলে ভাইয়া, আমার কিছু জরুরি কাজ আছে, আমি অন্য কোনো দিন আপনাদের সাথে আবার জয়েন হব, কেমন? আজ আসি। নিশি চলে যেতে নিলে তিশা নিশির ব্যাগটা ধরে ফেলে। চোখের ইশারায় নিশিকে বোঝায়, বোন রে, আমাকে এই দানবটার কাছে একা ফেলে চলে যাস না প্লিজ। নিশিও চোখের ইশারায় বলে, নিজে সামলাবি বলেছিলি না, এখন সামলা, আমি এসবে নেই, বাই। তিশা অসহায় দৃষ্টিতে নিশির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ আরিয়ানের কর্কশ কণ্ঠে তিশা চমকিয়ে যায়। তাকিয়ে দেখে আরিয়ান ওর দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তিশার সাথে সাথে চোখ সরিয়ে ফেলে। আরিয়ানকে জিজ্ঞেস করে এখানে ডাকার কারণ, কিন্তু আরিয়ান কিছু বলতে নারাজ। শুধু ওয়েটারকে ডেকে লাঞ্চ অর্ডার করে। মিস্টার আরিয়ান, কথা বলছেন না কেন? আমাকে এখানে কেন ডেকেছেন? আরিয়ান স্থির দৃষ্টিতে তিশার দিকে তাকিয়ে, লাঞ্চ করার জন্য? মানে কি? আপনি আমাকে লাঞ্চ করার জন্য এখানে এভাবে ডেকেছেন? কেন? কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আপনি ভাবলেন কি করে আমি আপনার সাথে বসে লাঞ্চ করব? নো, নেভার। তিশা উঠে চলে যেতে নিলে আরিয়ান ফোনটা হাতে নিয়ে বলে, আপনার ভিডিওটা কিন্তু দারুণ হয়েছে মিস তিশা। এটা ভাইরাল হলে রাতারাতি আপনি ফেমাস হয়ে যাবেন, মিডিয়াতেও ঝাঁপিয়ে পড়বে। পত্রিকায়, টেলিভিশনে শুধু আপনার খবরই প্রচার করা হবে। জিসান আহমেদ এর ওয়াইফ বলে কথা। তিশা রেগে আরিয়ানের দিকে তাকায়, আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? যদি আপনি আমার কথা এখন না শুনেন তাহলে ব্ল্যাকমেইল। আপনি যা খুশি মনে করতে পারেন, তবে তার আগে বসুন এবং লাঞ্চ করুন, বাকি কথা পরে হবে। তিশাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়ান একটু ধমকের সুরে তিশাকে বসতে বললে তিশাও ভয়ে চুপচাপ বসে পড়ে। রাগে তিশার গা জ্বলে যাচ্ছে, তাই বিড়বিড় করে বলে, দুনিয়ার সব হিটলার কি আমার কপালেই পড়ে? ক্লাবে আরিয়ানের পাশে বসে আছে অর্ক, হাতে তার ওয়াইন এর গ্লাস, কিন্তু নিজের হাতের গ্লাসের চেয়ে অর্কের আরিয়ানের উপর ধ্যান এখন বেশি। অর্কের হচকচ দেখে নীরবতা ভেঙে আরিয়ানি বলা শুরু করলো, কিছু বলবেন মিস্টার একে? আপনি কি করে জানলেন আমি কিছু বলবো? আরিয়ানের মুখের বাঁকা হাসিটা একে হয়তো খেয়াল করেনি, তাই এসব বলছে। আমি বোকা নই একে, আমার চোখ সামনে থাকলেও আমার আশেপাশে কে কি করছে
সবই আমি জানি। কি বিশ্বাস হচ্ছে না? আমার পেছনে তাকিয়ে দেখুন, একজন বস তার অফিসে কর্মরত একজন সাধারণ কর্মচারীকে কোনো এক কারণে বকছে আর মদ গিলছে, আর বেচারা কর্মচারী মাথা নত করে সব শুনছে। আমার রাইট সাইডে তাকিয়ে দেখুন, কয়েকজন ফ্রেন্ডস মিলে সেলিব্রেশন করছে, তাদের মধ্যে একজন আজ বাবা হয়েছে বলে। আর আপনি তো আমার এত কাছে বাম সাইডে বসে আছেন। আপনার মানিব্যাগে এখন ক্যাশ কত টাকা আছে তাও আমার জানা। একে একটু ভয় পেল। এ দেখি জিসান থেকে বিপজ্জনক। আপনি বিনা সংকোচে বলতে পারেন একে কি বলতে চান। আপনি আসলে স্মার্ট মিস্টার আরিয়ান। না বলে পারছি না। আচ্ছা, এত কোম্পানি রেখে আপনার নজর জিসান ইন্ডাস্ট্রির উপরই কেন পড়লো? যতটুকু আমি জেনেছি, মিস্টার জিসান মারা যাওয়ার পর কোম্পানির শেয়ারের দাম অনেক কমে গিয়েছিল। কোম্পানির অবস্থাও তেমন ভালো ছিল না। কোম্পানিতে তো তালাই লেগে যেত যদি না মিস্টার নিলয় এসে সামলাতো। এমন একটা কোম্পানিতে আপনার এত ইন্টারেস্ট কেন একটু বলবেন? আরিয়ান এবার নিজের হাতের গ্লাসটি টেবিলে রেখে একের দিকে প্রশ্ন ছুড়ে মারলেন। তাহলে তো বলতে হয় একে আমার মতো আপনিও বোকা। আপনার এই ডিলটা অনেক কোম্পানি নিতে চেয়েছিল, কিন্তু আপনি ওই সব কোম্পানি ছেড়ে এই কোম্পানিকে কেন চুজ করলেন বলেন তো? আমার তো কিছু পার্সোনাল রিজন ছিল তাই। মিসেস তিশা আহমেদের, রাইট? একে বিষম খেলো আরিয়ানের কথায়। আপনি কি করে জানলেন? আরিয়ান এবার একের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, জানি তো আমি আরো অনেক কিছু একে, বাট আমার আবার আপনার পার্সোনাল রিজন জানার কোনো ইন্টারেস্ট নেই, তাই বাদ দিলাম। কিন্তু আমার একটা কথা কান খুলে শুনে রাখুন, কোম্পানি তো আজ না হয় কাল আমার হয়েই যাবে, কিন্তু এবার মজার বিষয় কি হয়েছে জানেন? কোম্পানির সাথে সাথে কোম্পানির এমডি কেও এখন আমার চাই। আর এই আরিয়ান যখন কোনো জিনিসের উপর হাত দেয় সেই মুহূর্ত থেকে ওই জিনিসের মালিক হয়ে যায়। তাই আমার জিনিসে নজর দেওয়ার ফল আপনার জন্য হয়তো ভালো হবে না। একে আমি জিসান না যে আপনাকে আরো একটা সুযোগ দেব। একে ভড়কে যাই। আপনি আমাকে হুমকি দিচ্ছেন মিস্টার জিসান? মিস্টার আরিয়ান, আমি আপনাকে সাবধান করছি। একে রেগে ওখান থেকে চলে যায়। ভেবেছিল আরিয়ানকে ব্যবহার করবে নিজের কাজ উদ্ধার করতে, কিন্তু এই আরিয়ান দেখে আশিক হয়ে গিয়েছে তিশার। দিন দিন এই মেয়েটার পাল্লা এত ভারী হয়ে যাচ্ছে যে ওকে শাস্তি দেওয়ার আশা ছাড়তে হবে ভবিষ্যতে। হঠাৎ আরিয়ানের কাঁধে হাত রাখলো কেউ। আরিয়ান দেখার আগেই দুজন ব্যক্তি আরিয়ানের দুপাশে বসে পড়ল। রায়হান আর নিলয়কে দেখে আরিয়ান কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। হ্যালো আরিয়ান, কেমন আছেন? রায়হান বলল। আরিয়ান নিজেকে সামলিয়ে হাসি মুখে জবাব দিল, সে ভালো আছে। নিলয় দুজনের জন্য ড্রিঙ্কস অর্ডার করে করতে নিলে রায়হান বাধা দেয়। সরি নিলয়, আমার জন্য ওয়ানলি সফট ড্রিঙ্কস চলবে। আর ইউ কিডিং মি? তুই বারে বসে সফট ড্রিঙ্কস খাবি? ভাই, তোর তো বউ নেই, তাই জ্বালা বুঝিস না। অকারণে ড্রিঙ্কস করে বাসায় গেলে বউ খাটে জায়গা দিবে না। আজ একটা ড্রিঙ্কস এর কারণে আমাকে নিশি 7 দিন বিছানায় জায়গা দেয়নি, জানিস? সোফায় ঘুমাতে হয়েছে। রায়হানের কথা শুনে নিলয় হাসিতে গড়াগড়ি। আরিয়ানেরও ভীষণ হাসি পেল, বাট তা প্রকাশ করলো না। সো রায়হান, বাড়ির সবাই কেমন আছে? ভালো তো? আপাতত ভালো, তবে বাবা খুব টেনশনে থাকে আজকাল। কেন, কি হয়েছে? নিলয় জিজ্ঞেস করলো। কি আবার তেষা? যার একমাত্র মেয়ে এত অল্প বয়সে বিধবা হয়ে গিয়েছে, সে মেয়ের বাবার মনের পরিস্থিতি কেমন হওয়া উচিত বলতো? আর তার উপর তিশার জিসানের কথা মনে পড়লেই যখন তখন ডিপ্রেশনে চলে যাওয়ার কারণে বাবা তিশাকে নিয়ে খুব টেনশনে আছে। বুঝতে পারছি, কিন্তু কি করার আছে? সবই ভাগ্য। এটার সলিউশন তো কিছুই দেখছি না, নিলয় বলল। বাবা অনেক ভেবে একটা সলিউশন বের করেছে। এতে তিশা হয়তো জিসানকেও ভুলে যাবে, আর তিশার লাইফের গাড়িও আবার চলে উঠবে। রায়হানের এমন কথায় আরিয়ান এবার বিস্ময় খায় আর চকিতে রায়হানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, সলিউশন? কি এমন সলিউশন বের করেছেন আপনার বাবা?
ওহ মিস্টার আরিয়ান, আমি আসলে খেয়াল করিনি, সরি। আসলে আপনি যেখানে বসে আছেন ওটা জিসানের পছন্দের জায়গা, তাই কিছুক্ষণের জন্য তো আমি ভুলেই গিয়েছিলাম আপনি জিসান না আরিয়ান। আসলে আপনার আর জিসানের সবকিছু এক তো, তাই। ইটস ওকে। এখন বলুন কি মিস তিশার জন্য এমন কি সলিউশন বের করা হয়েছে যে সব ঠিক হয়ে যাবে বলে মনে করেন? ও ওটা ওটা তেমন কিছু না, রায়হান বলল। তবুও আমি জানতে চাই, কিন্তু কেন? ওটা আপনি জেনে কি করবেন? আরিয়ান এবার রাগী কণ্ঠে রায়হানকে জিজ্ঞেস করলো। রায়হান বলুন প্লিজ। আসলে বাবা তিশার আবার বিয়ের চিন্তা করছে। বাবার মতে তিশা একবার অন্য কাউকে বিয়ে করলে নিজের অতীত থেকে বের হতে সহজ হবে। নতুন স্বামীর ভালোবাসায় পুরনো স্বামীকে হারানোর বেদনা ভুলে যাবে। আমার মতে এটাই ঠিক। হোয়াট? হুম। এমনকি বাবা তো ছেলেও খুঁজে রেডি করে ফেলেছে। তিশার সাথেও খুব শীঘ্রই এই বিষয় নিয়ে কথা বলবে। আমি আশা করছি তিশা বাবার কথা ফেলবে না এবার। ও আচ্ছা, এত তাড়াতাড়ি ছেলেও রেডি করা হয়ে গেছে, বাহ ভালো তো। বিয়ে আবার? বিয়ে করার স্বাদ একদম মিটিয়ে দেব ফাজিল মেয়ের। আরিয়ান দাঁতে দাঁত চেপে মনে মনে বলছে। তাই নাকি? হলে তো ভালোই হবে। তো ছেলেটা কে শুনি? নিলয় বলল। কে আবার? ডাক্তার নিবিড়। উনি তো এক পায়ে রাজি তিশাকে বিয়ে করতে। মিস্টার আরিয়ান হয়তো নিবিড়কে চিনতে পারছেন না, না চেনারই কথা। নিবিড় আমার দূর সম্পর্কের ফুপুর ছেলে, ডাক্তার মানুষ, ছেলে হিসেবেও ভালো, আর কি চাই। রাগে আরিয়ানের চেহারা কেমন শক্ত হয়ে গিয়েছে, হাতে রাখা গ্লাসটিকেও চাপ দিয়ে ভেঙে ফেলে, যার ফলে সাথে সাথে আরিয়ানের হাত দিয়ে রক্ত পড়া শুরু হয়ে যায়। রায়হান আর নিলয় ব্যাপারটা বুঝেও অবুঝের মতো প্রশ্ন করে, কি হলো মিস্টার আরিয়ান, এনি প্রবলেম? নো, আই অ্যাম পারফেক্টলি অল রাইট। আমার কিছু কাজ আছে, আমি আসি। আরিয়ান চলে গেল। আরিয়ান যাওয়ার পর নিলয় আর রায়হান হো হো করে হেসে দিল। যা বলিস রায়হান, একদম ফাটিয়ে দিয়েছিস। বেচারার আজ রাতের ঘুম হারাম। নিজেকে খুব চালাক মনে করে শালা। ও যে কলেজের হেডমাস্টার, আমিও ওই কলেজেরই প্রফেসর। হয়তো ভুলে গিয়েছে সব। ওর রাগে রাগে চেনা, ওর রগে রগে চেনা আমার, আর আমাকেই বোকা বানাতে চেয়েছে। তাই তো ওর সবচেয়ে দুর্বল জায়গাটায় আঘাত করেছি। রিয়াকশন না করে যাবে কোথায়? কিন্তু তোর কি মনে হয় ও এখনো স্বীকার করবে ও আরিয়ান না? ও করবে, ওর ঘাড়ও করবে। একা একা হিরো সাজতে চায়। ভুলে গিয়েছে এই গল্পের আমরাও আছি। তাই তো। এখন কি করবে ও জানিস? কি আর করবে? মনে আজ আগুন লেগে গিয়েছে, নিভাতে হলে প্রিয়তমার কাছে এবার ধরা দিতে হবে। নিলয় আর রায়হান আবার একসাথে হেসে উঠল, কারণ ওরা জেনে গিয়েছে আরিয়ান জিসান। তাই তো তৃষার বিয়ের মিথ্যা কথা বলে জিসানকে একটু শায়েস্তা করলো দু বন্ধু মিলে, কারণ ওরা জানে জিসান নিজেকে যতই শক্তিশালী দাবি করুক না কেন, এই একটি জায়গায় এসে ও দুর্বল হয়ে যায়, আর আজও হলো। তৃষার মুড অফ, ভীষণ মুড অফ। কেন, কি কারণে জানা নেই। অফিসের জানালার দিকে মুখ করে চেয়ারে হেলান দিয়ে বসে আছে, দৃষ্টি তার মেঘলা আকাশটার দিকে। আকাশটা কেমন মেঘে কালো হয়ে আছে, তাই তো সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে আজ। তৃষার মন চাইছে দূরে কোথাও ছুটে চলে যেতে, কোনো মেঘলা আকাশে, যেখানে থাকবে না কোনো পিছুটান, থাকবে না কোনো কষ্ট। আচ্ছা, এই বৃষ্টি তো সব কিছু ধুয়ে মুছে প্রকৃতিকে অপরূপ সৌন্দর্যে সাজায়। তাহলে কি এই বৃষ্টি পারবে আমার জীবনের কালো মেঘগুলোকে সরিয়ে ফেলতে? আজ কেন জানি বৃষ্টি স্নান করতে মন চাইছে, নিজেকে সম্পূর্ণ ভিজিয়ে ফেলতে মন চাইছে। হয়তো এই বৃষ্টিই পারবে আমার কষ্টগুলো দূর করতে। হঠাৎ দরজায় কারো নক করার শব্দে তৃষার ধ্যান ভাঙে। নিজেকে কিছুটা সামলিয়ে নিয়ে বাহিরে দাঁড়ানো ব্যক্তিটাকে ভেতরে আসতে বলে। কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে নিবিড়। এই সময় নিবিড়কে দেখে তৃষা কিছুটা চমকে যায়।
আরে নিবিড় ভাইয়া, আপনি এই সময় এখানে? নিবিড় একটা চেয়ার টেনে বসতে বসতে বলে, এখানে একটা কাজে এসেছিলাম, ভাবলাম তোমার সাথেও দেখা করে যাই। কেমন আছো তুমি এখন? এই তো আছি। সব সময় এমন ডিপ্রেশন জড়ানো কথাবার্তা কেন বলো তো? তৃষা একটু মুচকি হেসে, খুশি হবার মতো কিছু নেই যে জীবনে, তাই তো। অফিসের সব কেমন চলছে? শুনলাম জিসানের মতো দেখতে কোনো আরিয়ান নামক ব্যক্তি এসেছে, কথাটা কি সত্য? সত্য। তাহলে ও কি জিসান? আরে না ভাইয়া, এই লোকটা একটা বদমাশ টাইপের মানুষ। আমার জিসানের চেহারাটাই মিলে শুধু, আর কিছু না। ওহ, বাট তুমি এত কনফিডেন্ট কিভাবে? ভাইয়া, আপনি হয়তো ভুলে গিয়েছেন, জিসান আমার ভাইয়ের বাল্যকালের বন্ধু ছিল, আর এখন তো আমার হাজবেন্ড। সেই সুবাদে তাকে আমার থেকে কে ভালো করে চিনবে বলুন? এই ব্যক্তি জিসান হলে সবার আগে আমার কাছেই ধরা খেত। নিবিড় মাথা নাড়িয়ে রাইট। মনে মনে নিবিড় একটু খুশি হলো এটা জেনে। নিজের গাড়ি থেকে নেমে আরিয়ান অফিসের বিল্ডিংয়ে প্রবেশ করলো, মোবাইলে কারোর সাথে কথা বলতে বলতে। নিজের ক্যাবিনের দিকে যাওয়ার সময় হঠাৎ চোখে পড়ে তৃষার ক্যাবিনের দিকে। দরজা হালকা খোলা ছিল বলে স্পষ্ট দেখা যাচ্ছে তৃষা ও নিবিড় কিছু একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছে। নিবিড়কে দেখে আরিয়ান ওরফ জিসানের রায়হানের কথাগুলো মনে পড়ে গেল, আর তখনই মেজাজটা সাথে সাথে বিগড়ে গেল। এই মেয়ে কি সত্যি সত্যি এই নিবিড়কে বিয়ে করে নিবেনি? আরে কিভাবে বিয়ে করবে? আমি ওর স্বামী, এখনো বেঁচে আছি, তাহলে কিসের বিয়ে? কিন্তু আমি বেঁচে আছি এটা আমি জানি, তৃষা তো জানে না। আমার শ্বশুর মশাই আমার পিচ্চি বউটাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আবার বিয়ে টিয়ে না দিয়ে দেয়। না না, এ হতে পারে না। তখন আমার কি হবে? আমি এটা কিছুতেই হতে দিতে পারি না, যার জন্য এত কিছু করছি। যদি সেই আমার জীবনে না থাকে তাহলে এসব করে কি লাভ? সবকিছু জাহান্নামে যাক, আগে আমার বউকে আমার কাছে আনতে হবে যেভাবেই হোক। আরিয়ান ভাবে, কি করবি? আরে হোয়াট আরিয়ান? আমি তো জিসান। হে, আমি জিসান। উফ, আমার মাথাটা মনে হয় গেছে। জিসান নিজের সাথে বিড়বিড় করে বলতে বলতে নিজের ক্যাবিনের দিকে যাচ্ছিল, আর তখনই নিলয়ের সাথে আচানক ধাক্কা লাগে। নিলয় নিজেকে সামলিয়ে নিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে দেখে কেমন টেন্সড মনে হচ্ছে। আর ইউ ওকে মিস্টার আরিয়ান? আরিয়ান একটু বিরক্ত চোখে নিলয়ের দিকে তাকিয়ে বলে, ইয়াহ, আই অ্যাম অল রাইট। আমার আবার কি হবে? ওকে বলে নিলয় একটু মুচকি হাসলো। নিবিড়কে সাথে নিয়ে তৃষা ক্যাবিন থেকে মাত্র বের হলো, নিলয় তা দেখতে পেয়ে তৃষাকে একটু জোরেই পিছন থেকে ডাক দেয় যাতে আরিয়ান শুনতে পায়। তৃষা নামটি শুনে আরিয়ানও পেছনে তাকায়। কোথায় যাচ্ছ তৃষা? এই তো নিবিড় ভাইয়ার সাথে লাঞ্চ করতে একটু বাহিরে। ওকে, লাঞ্চ করে তাড়াতাড়ি চলে এসো, একটা প্রজেক্ট নিয়ে কিছু ডিসকাশন করার ছিল তোমার সাথে। ওকে বলে তৃষা নিবিড়ের সাথে চলে গেল। একবার পেছনে তাকালে হয়তো বুঝতে পারতো একজোড়া রক্তিম চোখ ওকেই দেখছে। শুধু দেখছে না, জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। তৃষা কেবিনে বসে কিছু ফাইল চেক করছে, রাগে এক প্রকার শরীর জ্বলছে ওর। তখন নিবিড়ের সাথে লাঞ্চ করতে গিয়ে তাড়াতাড়ি ফিরে আসতে হয়েছে, কারণটা ছিল আরিয়ান। আরিয়ান ফোন করে তৃষাকে 10 মিনিটের মধ্যে অফিসে হাজির হওয়ার ফরমাশ জারি করেছে। অগত্যা তৃষাকে না চাওয়া সত্ত্বেও নিবিড়কে সরি বলে অফিসে হাজির হতে হয়েছে। তৃষার খুব রাগ উঠলেও আপাতত এখন চুপ থাকাটা ভালো মনে করছে, কারণ শুধু শুধু নতুন কোনো ঝামেলায় জড়াতে চায় না তৃষা, তাই চুপচাপ নিজের কাজ করছে। কিছুক্ষণ পর নিলয় আর আরিয়ান তৃষার কেবিনে আসে প্রজেক্ট নিয়ে আলোচনা করতে। আলোচনার এক পর্যায়ে জানা যায় ওদের ঢাকার বাইরে ফ্যাক্টরিতে অনেকদিন ধরে কিছু সমস্যা চলছে। সমস্যাগুলো এতদিন চোখে না পড়লেও এখন সলভ না করে উপায় নেই। যত তাড়াতাড়ি সম্ভব কাউকে না কাউকে ওখানে যেতেই হবে। তাই তারা ডিসাইড করবে কে যাবে। তখনই ক্যাবিনের দরজা খুলে প্রবেশ করলো নিশি। নিশিকে দেখেই তৃষা অবাক। তৃষা ভাবতে লাগলো আজ কি সারপ্রাইজ দিন, সবাই দেখি সারপ্রাইজ দিতে চলে আসছে। আরে নিশি, তুই এখানে? তৃষা আর বলতে পারল না। নিশি এতটাই রেগেছিল যে ডানে বামে না তাকিয়ে তৃষার উপর চওড়া হয়ে গেল।
তিশা, তুই আমার আহমেদ ভিলায় যাবি না। সরি তিশা, তুই আর আহমেদ ভিলায় যাবি না। যেখানে তোর সম্মান নেই সেখানে থাকার মানে হয় না। তুই অফিস শেষ করে আমাদের বাসায় চলে আসবি। আমার ভাই বেঁচে না থাকলেও তোর ভাই কিন্তু এখনো বেঁচে আছে, ভুলে যাস না। নিশি, রিল্যাক্স, তুই যা, আমি তোর সাথে পরে কথা বলবো এই বিষয়। পরে কেন? আর তোর সমস্যাটা কি বলতো? তোকে যাতে কেউ কিছু বলতে না পারে, তাই তো ভাইয়া তার সবকিছু তোকে দিয়ে গিয়েছে। তবুও কেন তুই ওখানে পড়ে থেকে এসব চিপ মানুষের কথা শুনিস? নিশি, বড়দের সম্বন্ধে এসব কথা বলতে হয় না। আর তোকে এসব বলেছে এটাকে শুনি? তুই বলবি না বলে কি সবাই নিজের মুখে কি কুলুপ দিয়ে রাখবে মনে করেছিস? আর মামির সাহস কি করে হলো তোকে? তিশা আর কিছু বলতে দিল না নিশিকে, টেনে কেবিনের বাইরে নিয়ে গেল। নিলয় আর আরিয়ান দুজন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। নিলয় ব্যাপারটা তেমন না বুঝলেও আরিয়ানের বুঝতে বাকি রইল না, বাসায় কিছু একটা হয়েছে। মামিরা হয়তো আবার তিশাকে কিছু একটা বলেছে, যার কারণে তিশা আবার খুব হার্ট হয়েছে। তাই তো সকাল থেকে তিশা অনেক আপসেট ছিল। কখন কি বলতে হয় এসব কি এখন তোকে বলে দিতে হবে নিশি? কি করেছি আমি? ক্যাবিনে নিলয় আরিয়ান ছিল, সেটা দেখেছিস? রাগের মাথায় কত কিছু বলে দিলি। নিশি, এটা আমাদের পরিবারের বিষয়। আমি চাই না এসব কেউ বাহিরের মানুষের কানে পৌঁছাক। সরি রে, খেয়াল করিনি। কিন্তু তুই কেন মামিদের কথার কোনো উত্তর দিলি না বলতো? ভাই নেই বলে এদের এত সাহস বেড়েছে। ভাই থাকলে আহমেদ ভিলায় আসার সাহসও পেত না। বড় হয়েছে তো কি হয়েছে? তাই বলে কি এদের যা মন চাইবে তাই বলবে? আর মা? আমি তো খুব অবাক হলাম, মা কেন একটিবার প্রতিবাদ করলো না? আর কেউ যেহেতু কিছু বলেনি, অন্তত নিজের জন্য তুই তো কিছু বলতে পারতি চুপ না থেকে। কি বলবো? তারা খারাপ কিছু তো বলেনি। এটা তো সত্যি আমি অপয়া, অলক্ষী। তাই তো বিয়ের ৩-৪ মাসেই নিজের স্বামীকে খেয়ে ফেললাম। আমার কারণেই তো জিসান আজ আমাদের মাঝে নেই। সত্যি বলতে এসব কিছু আমার কারণেই হয়েছে। আমি জিসানের জীবনে একটা অভিশাপে পরিণত হয়েছিলাম। তাই তো আমার কারণে বারবার ওনার লাইফে এত ঝামেলা হতো। আমি না থাকলে জিসান হয়তো আজ আমাদের মাঝে বেঁচেও থাকতো। আর কি বললি মায়ের কথা? খবরদার মা সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা বলবি না। জানিসই তো মা আগের মতো নেই, একদম চুপ হয়ে গিয়েছে। নিশির হাতটা ধরে তিশা, দেখ নিশি, আমার কপালে সুখ নেই, তাই তো আমার সাথে এমন হয়েছে। নিজের দোষের বোঝা আমি তো অন্যের ঘাড়ে ফেলতে পারি না, তাই না? স্টপ তিশা, কি সব বলছিস? আরে জন্ম মৃত্যু তো ওপরওয়ালার হাতে। এখানে তোর কি করার আছে? তাই এসব ননসেন্স কথাবার্তা একদম আমার সামনে বলবি না, চড় মেরে দাঁত ফেলে দেবো। কি? আমি কিন্তু তোর ভাবি হই, সম্পর্কে ভুলে যাস না। তাহলে আমি কি উড়ে এসে জুড়ে বসেছি? আমিও তোর সম্পর্কে তোর ভাবি হই, অবশ্যই আমার অধিকার আছে তোকে মারার। ওকে আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ আর আমার একমাত্র ভাবি। এখন আপনি একটু শান্ত হন। আর বাড়ির এসব নিয়ে তোকে একদমই ভাবতে হবে না, আমি সামলিয়ে নেব সব। তুই এখন বাসায় চলে যা, আমি পরে তোর সাথে দেখা করবনি, ওকে? তিশা ও নিশির সব কথা জিসান আড়ালে দাঁড়িয়ে শুনেছে। আগের সেই পুরনো রাগটা আবার যেন মাথায় চড়ে উঠল। কিন্তু আজ জিসানের রাগটা উঠেছে এখন নিজের পরিবারের ওপর। তিশাকে কেউ ওরই পরিবারের সামনে অপমান করার সাহস পেল কিভাবে? নাকি ও বেঁচে নেই জেনে তিশাকেও এখন তাদের আপন মনে হয় না? তাহলে কি এটাই সত্য? স্বামী না থাকলে শ্বশুরবাড়ির সবাই ও তখন পর হয়ে যায়? আমার পরিবারও কি তিশার সাথে এমন করছে? এসব ভাবার মাঝে হঠাৎ জিসানের ফোনটা বেজে উঠল। জিসান ফোনটা রিসিভ করে, হ্যালো সোম, বলো কি খবর? সোম, আমার অর্ককে লাগবে না। অর্ক তো হাতের মুঠোয় আছে, যখন তখন ওর গলা চেপে ধরতে পারবো। আর এবার ওর পালাবার পথও আমি খোলা রাখবো না। আমার তো অর্কের পেছনে লুকিয়ে থেকে আঘাত করার ওই ব্যক্তিটিকে লাগবে যে এসব করছে। ওই অচেনা ব্যক্তিটির জন্যই তো এত আয়োজন। আজ আমি জীবিত থেকেও সবার নিকট মৃত।
ওকে কিছু জানলে আমাকে জানাবে, খুব সাবধানে কাজটা করবে, কেউ যাতে জানতে না পারে। জিসান ফোনটা কেটে পকেটে রেখে ভাবনায় ডুব দিল। অর্কের সাথে আরো এক ব্যক্তি আছে যে লুকিয়ে থেকে আঘাত করছে। ওই ব্যক্তির ইশারায় জিসানকে মারার চেষ্টা করা হয়েছে। অর্ক তো জাস্ট একটা মোহরা। কলের কাঠি তো সেই অচেনা মানুষটির হাতে। কে সে জিসান জানে না। উদ্দেশ্য কি তার? অর্ক না হয় তিশা আর আমার থেকে প্রতিশোধ নিতে এসব করছে, কিন্তু ওই অচেনা ব্যক্তিটি কি চায় আর কে? সবাই জানে তিশা 4 বার সুইসাইড করার চেষ্টা করেছে, কিন্তু এটা কেউ জানে না। এত বছর পর অর্ককে নিজের সামনে দেখে তিশা নিজেকে সামলাতে পারেনি। রায়হান নিলয় থেকে খবর পেয়ে তিশাকে দেখতে আহমেদ ভিলায় আসে আর তিশাকে সামলানোর চেষ্টাও করেছিল। তিশার মনে সাহস জাগাবারও চেষ্টা করেছিল, কিন্তু তিশার সাথে একের পর এক ঘটে যাওয়া ঘটনায় তিশা এতটাই ভেঙে পড়েছিল যে চেষ্টা করলেও সামলাতে পারছিল না। তার উপর অর্কের প্রতি ওর ভয়টা আবার মাথায় চড়ে বসেছিল প্রচন্ড ডিপ্রেশনের কারণে। সেদিন রাতে রায়হান চলে যাওয়ার পর তিশা আবার সুইসাইড করার চেষ্টা করে, আর তখনই অন্ধকার ঘরে চাঁদের আবছা আলোয় একটি ছায়ামূর্তি দেখতে পায় তিশা। নিজের ভ্রম মনে করে তেমন পাত্তা দেয় না তখন, কিন্তু যখনই ছুরিটা হাতে চালাতে নেয় তখনই রুমের একটা ভারী ফুলদানি পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। তিশা কিছু বুঝে ওঠার আগেই শব্দ শুনে ঝর্ণা রুমে হন্তদন্ত হয়ে প্রবেশ করলো। ঝর্ণার রুমটা তিশার রুমের সাথে, তাই এত রাতে কিছু পড়ার শব্দ পেয়ে তিশার রুমে ছুটে আসে কি হয়েছে জানতে। তিশা ঝর্ণাকে দেখে হাতে ছুরিটা লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু সরানোর আগে ঝর্ণা তা দেখে ফেলে। ঝর্ণা সে বিষয়ে কিছু না বলে তিশাকে জিজ্ঞেস করে, ফুলদানিটা ভাঙলো কিভাবে ভাবি? তিশা মিথ্যা বলে হাত লেগে পড়ে গিয়েছে। ঝর্ণা বুঝতে পারে তিশা আজ আবার নর্মাল বিহেভ করছে না, আর এত রাতে জেগে থাকার কারণ এখনো হয়তো ওষুধ খায়নি তিশা। তাই ঝর্ণা নিজের হাতে একটা ঘুমের ওষুধ নিয়ে তিশাকে খাইয়ে দেয় জোর করে। আজকাল এই ঘুমের ওষুধই তিশার একমাত্র সঙ্গী, তিশার মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য। আর কোনো উল্টাপাল্টা ভাবনায় নিজেকে যাতে জড়াতে না পারে, তাই ডাক্তার ওকে ঘুমানোর ওষুধ দিয়েছে। কিন্তু তিশা জানতো না প্রতি রাত যখন ও ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তো তখন কেউ একজন পরম যত্নে ওকে বুকে টেনে নিত। তিশা সারা রাত জিসানের বুকে মাথা রেখে ঘুমিয়ে থাকতো, অথচ ও এ বিষয়ে একদমই অবগত নয় তিশা। ভোর হলে তিশা ওঠার আগে জিসান চলে যেত। জিসান চেয়েছিল আড়ালে থেকে নিজের সব শত্রুদের শায়েস্তা করবে, তাই তো এত সব প্ল্যান। কিন্তু জিসান বুঝতে পারেনি এসবের কারণে যে তিশা এতটা ভেঙে পড়বে। তিশার অফিস জয়েন হওয়ার পর যখন অর্ক সামনে আসলো তখন কিছুক্ষণের জন্য জিসান অর্ককেই মেন কালপিট ভেবেছিল, কিন্তু জিসান তার সোর্স লাগিয়ে গোপন সূত্রে জানতে পারে অর্ক একা নয়, এই খেলায় আরো একজন আছে। কিন্তু এই আরো একজনটা কে? জিসানের ধারণা সে ব্যক্তি অবশ্যই আমাদের চেনা জানা হবে, আর আমাদের আশেপাশেই হয়তো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না। অর্কের আচরণ সামনে অর্কের আচানক সামনে আসা, তিশার উপর হামলা, আর তিশার বারবার সুইসাইড করার কারণে জিসানকেও সামনে আসতে হয়েছে আরিয়ান হয়ে। জিসান চেয়ে না ওর শত্রুকে, তাই তো জিসান চেনে না ওর শত্রুকে, তাই তো আরিয়ানের পেছনে লুকিয়ে থাকা জিসানকে প্রকাশ করছে না কারো কাছে, আর না বলতে পারছে কাউকে ওর আসল পরিচয়। এছাড়া জিসান বুঝতে পারছে যে নিলয় আর রায়হান যে ওকে সন্দেহ করছে। অ্যাকচুয়ালি সন্দেহ কি, ওরা উঠে পড়ে লেগেছে আরিয়ানকে জিসান প্রমাণ করাতে, কিন্তু রায়হান আর নিলয়কে বলার মতো সময় হয়নি এখনো, তাই তো তাদের যতটা পারছে ইগনোর করার চেষ্টা করছে। অচেনা ব্যক্তিটি কে তা না জানা পর্যন্ত কাউকেই বলা যাবে না নিজের আসল পরিচয়, এতে সবার লাইফ রিস্কের উপর থাকবে, আর ওই অচেনা ব্যক্তিকেও আর ধরা যাবে না। আরিয়ান আহমেদ ভিলার সামনে দাঁড়িয়ে আছে, আজ অনেক দিন পর নিজের কাছের মানুষগুলো দেখতে পাবে।
ভেবেই চোখের কোণায় জল চলে এসেছে জিসানের। কিন্তু প্রিয়জনদের দেখে দুর্বল হলে চলবে না, তাই সানগ্লাসটা লাগিয়ে নিল চোখের জলটাকে লোকানোর জন্য। দারোয়ান গেট খুলে দেওয়ায় আরিয়ান গাড়ি নিয়ে ভেতরে ঢুকে পড়ল। সোফায় বসে আছে আরিয়ান, আর তারই সামনে বসে আছে তৌফিক সাহেব ও মিসেস রাবেয়া। আরিয়ানকে দেখে জিসানের কথা মনে পড়ে গেল সবার। বাড়ির সবাই আরিয়ান সম্পর্কে আগেই জেনেছিল, তাই কেউ এতটা রিয়াক্ট না করলেও নিজের আবেগটাকে সামলাতে পারেনি মিসেস রাবেয়া। মা বলে কথা, তাওহিদ কখন থেকে মাকে সামলানোর চেষ্টা করছে। আরিয়ান আসবে বলে তাওহিদও আজ হসপিটালে যায়নি। নিজের ছোট ভাইয়ের মতো দেখতে এই লোকটিকে দেখার লোভ সামলাতে পারেনি হয়তো। আরিয়ান স্থির হয়ে বসে মাকে দেখছে। খুব কষ্ট হচ্ছে ওর নিজেরও, কিন্তু এই মুহূর্তে ওকে দুর্বল হলে চলবে না। নিজের লক্ষ্যের অনেক কাছে চলে এসেছে, তাই নিজেকে অনেক কষ্টে সামলিয়ে রাবেয়া বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আমি তো আপনার ছেলের মতো, শুধু নামটাই আলাদা, কিন্তু আমিও মানুষ। আমাকেও আপনার মতে কোনো মাই জন্ম দিয়েছে। রাবেয়া বেগম কাছে এসে হাঁটুতে ভাঁজ করে বসে আরিয়ান রাবেয়া বেগমের কাছে এসে হাঁটুতে ভাঁজ করে বসে আরিয়ান। মনে করেন আমি জিসান, হয়তো আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছে আপনার মতো মায়ের ভালোবাসা পেতে। এতে আপনিও একটা ছেলে পাবেন আর আমিও একটা মা। কি বলেন আন্টি, হবেন কি আমার মা? রাবেয়া বেগম নিজেকে আর সামলাতে পারল না। আরিয়ান নামের পেছনে লুকানো জিসানকে বুকে টেনে নিল রাবেয়া বেগম। এতদিন পর মায়ের ভালোবাসা পেয়ে আরিয়ানের চোখেও জল এসে পড়েছে, তবে সেটা গড়িয়ে পড়ার আগেই সবার আড়ালে লুকিয়ে ফেলল। তিশা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে এসব কিছুই দেখছিল। আরিয়ানের লুকিয়ে ফেলা চোখের জলও দেখে ফেলল। আরিয়ান নামের ব্যক্তিটি তিশার জন্য কেমন জানি রহস্যে ঘেরা একটা ছায়া, যা তিশার আশেপাশে থাকলেও তিশা তার আসল চেহারা দেখতে চাইলে দেখতে পায় না, ধরতে নিলে লুকিয়ে যায়, ছেড়ে দিলে কাছে টানতে চায়। মিস্টার আরিয়ান, আপনি আমার জন্য দিন দিন মিস্ট্রি ম্যান হয়ে যাচ্ছেন। তিশা মনে মনে এসব চিন্তা করেই যাচ্ছে। তিশা ও আরিয়ান সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসলো। তিশা গাড়ির পেছনে গিয়ে বসলে আরিয়ান লুকিং গ্লাসে তাকিয়ে তিশাকে সামনে আসতে বলল, মিস তিশা, আমি কিন্তু আপনার ড্রাইভার না, তাই প্লিজ সামনে এসে বসুন। তাহলে ড্রাইভার কেন আনলেন না শুনি? আমি গাড়ি নিজে চালাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তাই। কিন্তু আপনার সাথে যে যাবে তারও তো ভালো মন্দ বোঝা উচিত আপনার, তাই না? মিস তিশা, বড্ড বেশি কথা বলেন আপনি। মিস্টার জিসান আপনাকে কিভাবে যে টলারেট করতো আল্লাহই জানে। আপনি কি সামনে আসবেন নাকি আমি কোলে করে নিয়ে আসবো? তখন কিন্তু আপনার আবার ভালো লাগবে না। অসভ্য লোক কোথাকার। তিশা বিড়বিড় করে বলতে বলতে সামনে গিয়ে বসলো। আরিয়ানও বাঁকা হেসে গাড়িটা স্টার্ট দিল। জিসানের মনে চলছে অনেক প্ল্যান। জান, এসে পড়েছিস আমার খাঁচায় আবার। যাবে এখন কোথায়? বন্দি তোরে এবার এমন ভাবে করবো, দূরে গিয়েও কাছে থাকবি, অস্তিত্বে মিশে যাবি একেবারে। গাড়ি চলছে তার আপন গতিতে। লক্ষ্য তাদের খাগড়াছড়ি। কয়েক মাস আগে খাগড়াছড়ি জেলা সদরের গঞ্জপাড়ায় একটা সুতোর ফ্যাক্টরি কিনেছিল জিসান। আশ্চর্য বিষয় হলো, এই সুতা কোনো সাধারণ সুতা নয়, কারণ এটি তৈরি হয় কলা গাছের বাকল দিয়ে। খাগড়াছড়ি পাহাড়ি এলাকা, আর এখানে সারা বছর কলা উৎপাদন করা হয়। কলা নেওয়ার পর পরিত্যক্ত গাছগুলো ফেলে দেওয়া হতো, কিন্তু এখন এটাকে কাজে লাগিয়ে সুতো তৈরি করা হয়, যাকে বলে কলা সুতা। তবে এটাতে শুধু কলার বাকলটাই ব্যবহার করা হয়, আর অবশিষ্ট অংশ দিয়ে ফার্মি কম্পোজ সার তৈরি করা হয়। আমরা কাল অফিসে এই নিয়েই আলোচনা করেছিলাম। ব্যাপারটা আমার জন্য একদম নতুন ছিল, তাই তো বলি সাহেব আমার শহরে রেখে গ্রামে কেন গেল ফ্যাক্টরি কিনতে? উৎপাদিত এই পণ্য এলাকার চাহিদা মিটিয়ে দেশের বাহিরেও
রপ্তানি করা হয়। তবে সবথেকে ভালো যা হলো এই শিল্প আর ফ্যাক্টরির কারণে এখানকার মানুষের কর্মসংস্থান এর ব্যবস্থা হওয়ায় বেকারত্ব অনেক কমেছে। আর এই উৎপাদিত সুতা খুব চামড়া চওড়া দামে বিক্রি করা হয় এখানে। তবে উৎপাদনের পথে বাধা সৃষ্টি করছে এখানকার বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যুতের লো ভোল্টেজ এর কারণে উৎপাদনের ধীর গতি চলে। আর এই সমস্যার কারণে শ্রমিকের মজুরিও কমে যায়, কারণ প্রতি কেজি সুতা উৎপাদনে একজন শ্রমিক প্রায় পান 13 টাকা। প্রতিদিন একজন শ্রমিক 50 কেজি সুতা উৎপাদন করতে পারে, কিন্তু লোডশেডিং এর কারণে তা সম্ভব হয় না। কোনো দিনও একজন শ্রমিক 300 টাকাও আয় করতে পারে না, যার কারণে শ্রমিকরাও আগ্রহ হারিয়ে ফেলছে কাজের প্রতি। এখানকার এসব সমস্যাগুলো সমাধান করার জন্যই আমাকে এখানে আসতে হয়েছে। আমাকে নিলয় একা কিছুতেই আসতে দিবে না বলে ডিসাইড হলো আরিয়ান ও যাবে আমাদের সাথে। শ্রম নেই, হঠাৎ কি হলো কে জানে। ও আমাকে একা রেখে চলে গেল। আর নিলয় এর প্রজেক্ট নিয়ে ব্যস্ত, তাই বাধ্য হয়ে এই আরিয়ানের সাথেই আসতে হলো আমাকে। কলেজের ক্যাম্পাসে নিশি, নীলু আর ওদের কয়েকজন ফ্রেন্ডস মিলে বসে বাদাম খাচ্ছে আর আড্ডা দিচ্ছে, আজ আর কোনো ক্লাস নেই বলে। ঠিক এই সময় ভূতের মতো অচেনা ছেলেটি হাজির হয় আর নিশির হাতটা ধরে সবার সামনে থেকে টানতে টানতে কলেজ গেটের বাইরের দিকে নিয়ে যেতে লাগলো। নিশি নিজেকে ছোটানোর চেষ্টা করতে লাগে আর চেল্লাতে থাকে, ওই ফাজিল ছেলে, ছাড় আমায়। তোর সাহস হলো কি করে আমাকে ধরার? আরে পাবনার পাগল, কতবার বলেছি আমি তোর কুহু না, কালা নাকি? বয়রার গোষ্ঠী, ছাড় আমায়। হঠাৎ অচেনা ছেলেটির এক বন্ধু এসে ওদের সামনে দাঁড়ায়। আশিস, কি করছিস? ছাড় ওনাকে, তোর মাথা খারাপ হয়ে গিয়েছে জানিস উনি কে? ছাড় প্লিজ ভাই। নীলুও পিছন পিছন ছুটছে নিশির। শাহেদ, পথ ছাড় আমার, এমনি আমার মাথা গরম, তুই দেখিসনি ওকে কতদিন ধরে বোঝাচ্ছি, সরিও বলেছি কিছু না, কিন্তু না, বারবার আমাকে ইগনোর করেই যাচ্ছে। আজ ওকে বলতেই হবে। কেন, কি দোষ আমার? ভাই ও তোর কুহু না। শাহেদ বলল, ওই বয়রা, আমি তোর কথা কেন শুনবো? আরে ভাই, আমি তোর কুহু না, আমি নিশি। আরে বয়সে ক্লাসে তোর থেকে বড় আমি। চুপ, একদম চুপ, আর একটা কথা বললে এখানেই মেরে ফেলবো। আশিস। ধমকটা এত জোরেই ছিল যে নিশিও ভয় পেয়ে গেল। শাহেদকে সামনে থেকে ধাক্কা দিয়ে সরিয়ে নিশিকে টেনে গাড়িতে তুলতে নিলে কেউ একজন এসে বাধা দেয়। আশিস কিছু বুঝে ওঠার আগেই কারো ভারী হাত আশিসের গালে পড়ে আর আশিস ছিটকে গিয়ে মাটিতে পড়ে যায়। এত ভালো একটা কাজ কে করেছে দেখতে নিশি পেছনে ঘুরলে ভয়ে একটা শুকনো ঢোক গিলে, কারণ সামনে স্বয়ং রায়হান দাঁড়িয়ে আছে। অগ্নি চোখে নিশির দিকে তাকালে নিশি তো ভয়ে জ্ঞান হারাবার উপক্রম। রায়হান এমনে খুব শান্তশিষ্ট, কিন্তু রাগলে অনেকটা ভয়ঙ্কর হয়ে যায়। ও রাগের মাথায় কিছু করে না সহজে, কিন্তু রাগ উঠলে কাউকে ছাড়ে না। এতক্ষণে পুরো ক্যাম্পাসে ভিড় জমে গিয়েছে। খবর পেয়ে কিছু সিনিয়রও চলে আসে দেখতে। তবে রায়হানকে দেখেই চুপ হয়ে যায় সবাই, কারণ রায়হানকে ওরা খুব ভালো করে চেনে। ওদের বড় ভাইদের মুখে রায়হান এবং জিসানের অনেক কর্মকাণ্ডের কাহিনী শুনেছে। এরা ভার্সিটি লাইফে কাউকে ভয় পেত না। অনেক আগে এই কলেজের কয়েকটা ছেলেকে রায়হান আর জিসান মিলে অনেক মেরেছে, কিন্তু কি কারণে কেউ জানে না। ভয়ে কেউ জিজ্ঞেস করার সাহসও পায়নি সেদিন। রায়হান আশিসকে টেনে দাঁড় করালো। আশিসের
শার্টের কলারটা ঠিক করতে করতে শান্তভাবে বলল, আজ যা করেছো তা দ্বিতীয়বার করার সাহস করো না। মনে রেখো আমি বারবার মাফ করি না, আর তুমি তো এখনো বাচ্চা আমার সামনে, তাই প্রথমবার মনে করে মাফ করে দিলাম। কিন্তু মনে রেখো, বাচ্চা যখন অবাধ্য হয়ে যায় আর বাপের সাথে বেয়াদবি করে, তখন বাচ্চাকে শিক্ষার জন্য বাপকেও অন্য পথ বেছে নিতে হয়, আর আমার অন্য পথ তোমার জন্য মোটেও ভালো হবে না। তাই সাবধান, আমার পুরানো রেকর্ড কিন্তু ভালো না। রায়হান যে আশিসকে শান্ত মাথায় হুমকি দিয়ে সাবধান করছে তা সিনিয়রদের বুঝতে বাকি রইল না। তাই পরিস্থিতি সামাল দিতে সিনিয়রদের মধ্যে একজন বলে উঠল, ভাই ভিড় জমে গিয়েছে, আপনি ভাবিকে নিয়ে চলে যান, আমরা বাকিটা দেখছি। রায়হান একবার চারপাশে চোখ বুলিয়ে নিশির হাত ধরে বাইকে বসালো। নিশি বেচারি এখনো ভয়ে কথা বলতে পারছে না। আল্লাহই জানে এই যমরাজ আমায় বাসায় নিয়ে আজ কি করে। আল্লাহ বাঁচাও। আকাশে ভিড় জমেছে ঘন কালো মেঘের দল। বৃষ্টিরা আসছে আড়াল হাওয়ার আঁচল উড়িয়ে। আকাশে ভিড় জমাচ্ছে ঘন কালো মেঘের দল। বৃষ্টিরা আসছে হাওয়ার আঁচল উড়িয়ে। জল ছবির আড়ালে কেউ কেউ হয়তো নিজের স্বপ্নগুলো বুনছে আপন মনে প্রিয়জনের সাথে। আর আমার স্বপ্নগুলো দীর্ঘ একটা শ্বাস ছাড়ে তৃষা। যাকে ঘিরে দেখেছি তাকে যে পেয়েও যেন পেলাম না। আমার দিনগুলো কেটে যায় উদাসীনতায়, আর নির্ঘুম রাতগুলো কেটে যায় তারই ভাবনায়। সে কখনো আসবে না জেনে তবুও কেন এই দুচোখও তাকেই খোঁজে। শেষ যেন হয় না এই অন্তহীন খোঁজার প্রহর। গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে কি সব অদ্ভুত চিন্তাগুলো ঘর বাঁধছে তৃষার মনের কোণায় আজ। চোখগুলোতেও ঘন কালো মেঘ জমে এসেছে, যে কোনো সময় হয়তো বর্ষণ হয়ে ঝরে পড়বে। জিসান লুকিং গ্লাস দিয়ে আর চোখে সব দেখছে। তৃষার না বলা প্রতিটি কথা জিসান অনুভব করতে পারে। তৃষাকে কষ্ট পেতে দেখলে জিসান যে নিজেও বেঁচে থেকে মরে যায়। এই মেয়েটিকে কিভাবে বোঝাবে জিসান? ওর এই উদাসীন চেহারা, ছলছল চোখ যে আমায় ভীষণ পোড়ায়, ভীষণভাবে। তৃষার মানসিক অবস্থা তেমন ভালো না। দুদিন আগে যখন জিসান রাতে তৃষার সাথে দেখা করতে গিয়েছিল লুকিয়ে, তখন তৃষার অবস্থা দেখে জিসান নিজেই আঁতকে ওঠে। কারণ তৃষা ঘুমের মধ্যেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। ঘুমের ওষুধের কারণে তৃষার শরীরটা হয়তো ঘুমিয়ে আছে, কিন্তু মনকে হয়তো তৃষা ঘুমের মধ্যেও শান্ত করতে পারছে না। জিসান গিয়ে সাথে সাথে তৃষাকে বুকে জড়িয়ে নিয়েছিল। জিসানের শরীরের উষ্ণ তাপে তৃষা একদম শান্ত হয়ে যায় কিছুক্ষণ পর। তৃষার এই অবস্থা দেখে জিসানের নিজেরও অনেক কষ্ট হচ্ছে, সাথে এটা ভেবে সুখও লাগছে যে এই মেয়েটা ওকে কতটা ভালোবাসে। তৃষাকে নিজের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে জিসান। সরি জান, অনেক কষ্ট দিয়ে ফেলেছি তোকে। আর না, আর তোকে কোনো কষ্ট পেতে দেব না। আমি তোর সব কষ্টগুলো সুখে পরিণত করব এবার থেকে। আর সেদিন জিসান নিজের সাথে নিজেই এক ওয়াদা করে তৃষাকে পুরোপুরি সুস্থ করে তোলার। তা না হলে দেখা যাবে নিজের শত্রুদের দমন করতে গিয়ে না আবার নিজের ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলে চিরতরে। তাই জিসান প্ল্যান করলো তৃষাকে এখান থেকে দূরে কোথাও কিছুদিনের জন্য নিয়ে যাবে। হয়তো এই সফর তৃষার জীবনের সব কষ্ট দূর করে তৃষাকে আবার আগের মতো প্রাণ চাঞ্চল্য করে তুলবে। জিসান তাই মিথ্যা বলে তৃষাকে নিয়ে যাচ্ছে খাগড়াছড়িতে। তবে সব মিথ্যা না, এখানে জিসানের একটা প্রজেক্ট আছে, তবে তার একার না। পার্টনারশিপে এই প্রজেক্টটার সাথে জড়িত জিসান। তাই তো জিসানের এখানে আসার তেমন কোনো প্রয়োজন হয় না। খুব বেশি সমস্যা হলে সোমকে পাঠিয়ে দিত, কিন্তু এবার আসতে হলো তৃষার কারণে। গাড়ি ছুটছে তার আপন গতিতে, উদ্দেশ্য খাগড়াছড়ি। লম্বা রাস্তার সাথে মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টি পড়া আবার শুরু করেছে। জিসান গাড়ি চালাবার ফাঁকে ফাঁকে তৃষাকে বারবার দেখছে। মাঝে মাঝে বৃষ্টির কিছু ঝাপটা এসে তৃষাকে ছুঁয়ে দিয়ে যাচ্ছে। তৃষার কপালে গালে লেগে থাকা বিন্দু বিন্দু জলগুলো দেখে
জিসানের তৃষ্ণা যেন বেড়ে গেল। এ যে প্রেমের তৃষ্ণা, তিশাকে কাছে পাওয়ার তৃষ্ণা। এখন তো বৃষ্টির উপরই রাগ বাড়ছে জিসানের। ওর প্রিয়তমাকে ছোঁয়ার অপরাধে বৃষ্টিকে আজ নির্ঘাত মৃত্যুদণ্ড দিত যদি দেওয়া যেত। হিংসায় জিসান গাড়ির গ্লাসগুলো সব লাগিয়ে দিল। গ্লাসগুলো লাগালেন কেন? ভালোই তো লাগছিল। প্লিজ খুলে দিন, তিশা বলল। নো মিস তিশা, বৃষ্টির ঝাপটায় আপনি এমনি অনেকটা ভিজে গিয়েছেন, তার ওপর এই ঠান্ডা বাতাসে আপনার জ্বর চলে আসবে। না, আমার কিছুই হবে না, আপনি খুলুন। আরিয়ান লুকিং গ্লাসে তিশার দিকে তাকিয়ে শক্তভাবে বলল, নো মিন্স নো। আর আগে একবার বৃষ্টিতে ভিজে অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, মনে নেই? আবার করতে চান? আপনি কি করে জানলেন আমি বৃষ্টিতে ভিজে? তিশাকে আর বলতে না দিয়ে আরিয়ান বলল, আমি আমার আশপাশের সবার অতীত বর্তমান সব খবরই রাখি মিস তিশা, সো রিল্যাক্স। কিন্তু তিশার আরিয়ানের কথা বিশ্বাস হলো না, তাই কেমন সন্দেহ নজরে তাকিয়ে রইল তিশাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে। মিস তিশা, আমি জানি আমি অনেক হ্যান্ডসাম অ্যান্ড অ্যাট্রাকটিভ, কিন্তু এই মুহূর্ত আপনি যদি এভাবে তাকিয়ে থাকেন তাহলে নির্ঘাত অ্যাক্সিডেন্ট হবে, তখন কিন্তু আমাকে দোষারোপ করতে পারবেন না। তিশা একটু লজ্জা পেল, আর সাথে আরিয়ানের উপর রাগও। এই লোকটি এমন কেন? আমাকে লজ্জায় ফেলার একটা পথও ছাড়ে না। গাড়ি আপনি চালাচ্ছেন মিস্টার আরিয়ান, আমি না। তাহলে আমি চালাচ্ছি, কিন্তু আপনার এই চোখ দুটো যেন কাউকে ঘায়েল করে দিতে পারে, তা কি জানেন? আর এখন আপনি আমাকে ঘায়েল করছেন। ঘায়েল হয়ে গাড়ি চালাবো কি করে? তখন অ্যাক্সিডেন্ট হতেও পারে, তাই না? তিশা বুঝে গিয়েছে আরিয়ান সুযোগ পেয়ে আবার ফ্লার্ট করার চেষ্টা করছে, তাই চুপ থেকে এক মনে বাহিরের দিকে তাকিয়ে আছে। দুজনেই এখন নীরব, কিন্তু ওদের মন দুটি এই প্রকৃতির মতোই এক বিন্দু জল পেয়ে ভালোবাসার তৃষ্ণা নিবারণ করতে চায়। পাবে কি এক বিন্দু জল এই তৃষ্ণার্ত মনগুলো? হবে কি ওরা আবার এক? অফিসে এসেই নিলয় ওর পিএ ডেইজিকে ডেকে আরফান শেখকে কেবিনে পাঠাতে বলল। আরফান শেখ কোম্পানির এক্সিকিউটিভ ম্যানেজার। এরাফান শেখ দরজায় নক করে, আবার আসবো স্যার? জি আসুন মিস্টার শেখ। জি আপনি আমায় ডেকেছেন স্যার? আগে বসুন এখানে। জি বলুন স্যার, কেন ডেকেছেন? কোনো বিশেষ প্রয়োজন? কোনো সমস্যা হয়েছে কি? এত তাড়া কিসের শেখ সাহেব? আর আপনি এত ঘামাচ্ছেন কেন এসির মধ্যেও? কই না তো, সব ঠিক আছে তো। শুনলাম বনানীতে নতুন ফ্ল্যাট কিনেছেন, গুড। কিন্তু আমার তথ্য মতে আপনার ছেলে মেয়েদের অনেক ব্যয়বহুল জায়গায় পড়াশোনা করান আপনি, আর আপনি যেখানে থাকেন তাও অনেক নামি দামি ফ্ল্যাট, আর বর্তমান বাসাটা আপনার নিজের না, ভাড়ার, রাইট? আপনার যা বেতন, ছেলে মেয়েদের খরচ, সংসার খরচ আর ব্যাংকের লোন শোধ করে যা অবশিষ্ট থাকে তা দিয়ে অন্তত বনানীতে ফ্ল্যাট কেনার মতো না নিশ্চয়ই। তবু কিনেছেন কোথায়? কোন খাজানা পেয়েছেন আমাকেও একটু বলুন শেখ সাহেব। স্যার আপনি ভুল বুঝছেন, আসলে হয়েছে কি? নিলয় আর বলতে দিল না। স্টপ শেখ সাহেব, আমাকে বোকা মনে করবেন না। আপনি যে আমাদের কোম্পানির কনফিডেন্সিয়াল ইনফরমেশন লিক করে যে রাতারাতি ধনী হওয়ার প্ল্যানিং করছেন তা কিন্তু আমার জানা। আরাফান শেখ একটু ঘাবড়ে গিয়ে বলে, কিসব বলছেন? কোনো প্রমাণ ছাড়া আমার উপর এ ধরনের এলিগেশন লাগাতে পারেন না আপনি স্যার। মিস্টার শেখ, আপনি হয়তো জানেন না, আপনার ফোন কলের প্রতিটি রেকর্ডিং আছে আমার কাছে। আপনি কি শুনতে চান? আমার কিন্তু কোনো সমস্যা নেই। আপনি এখানে শুনবেন নাকি পুলিশের সামনে? পুলিশের কথা শুনে আরাফান শেখ ভয় পেয়ে যায়, সাথে সাথে নিলয়ের হাত ধরে আকুতি মিনতি করতে লাগে। আই এম সরি, প্লিজ ডোন্ট কল দ্য পুলিশ স্যার। এমন ভুল আর দ্বিতীয়বার হবে না। আপনাকে এই ভুল দ্বিতীয়বার করার সুযোগটাও দেব না। আপনার কাছে এখন একটাই পথ খোলা। আপনি নিজের ইচ্ছায় রেজিগনেশন লেটার জমা দিন। সবাই তাহলে জানবে আপনি নিজ ইচ্ছায় জবটা ছেড়েছেন, কারণ আমি বের করলে সবাইকে সত্যি কথাটা
বলতে হবে। তখন আবার আপনি কোনো কোম্পানিতে চাকরিও পাবেন না। আপনার পরিবারের কথা চিন্তা করে আমি আপনাকে পুলিশে দিলাম না। এখন বলুন কি করবেন? মিস্টার শেখ নিলয়ের কথা মতো সব করতে রাজি হলো। আজ সকালে নিলয় অফিসে আসার পর সোমের ফোন আসে আর সোমি সব ইনফরমেশন দেয় নিলয়কে। নিলয় আগেই বুঝতে পেরেছে সোমের এমন হঠাৎ করে উধাও হওয়ার কারণ। এতদিন তিশাকে গার্ড করার কারণে ওর সব ধ্যান এখানেই ছিল। কিন্তু এখন যেদিন থেকে আরিয়ান অফিসে জয়েন করেছে সোমু আগের মতো তিশার দিকে নজর রাখে না। নিলয়ের কাছে তখন একটু খটকা লাগলেও পরে সবকিছু বুঝতে পারে আস্তে আস্তে। একদিকে আরিয়ান আসায় নিলয়ের সুবিধাই হয়েছে, এতে নিলয়ও তার সব ধ্যান একের প্রজেক্টে লাগাতে পারছে আর এতে কাজের গতি বেড়ে গিয়েছে। কিছুদিনের মধ্যে প্রজেক্টটা লঞ্চও হয়ে যাবে সময়ের আগে আর এতে একে এই কোম্পানিতে আসার সব ধরনের সুযোগও বন্ধ হয়ে যাবে। মাথার দুপাশে দু আঙুল দিয়ে চেপে ধরে মাথাটা নিচু করে অফিসের সোফায় বসে আছে অর্ক। একটু আগে শেখ ফোন করে জানিয়ে দিয়েছে সব। এরপর থেকেই মাথাটা অসহ্য ব্যথা করছে। করারই কথা, একটার পর একটা প্ল্যান ওর নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। অর্ক এখন টেনশনে পড়ে গিয়েছে, এখানে এসে কোনো ভুল করেনি তো? ঠিক এই সময় ক্যাবিনের দরজা খুলে কেউ প্রবেশ করলো। অনুমতি না নিয়ে ক্যাবিনে প্রবেশ করায় অর্ক মাথাটা উপরে তুলে কিছু বলতে চেয়েও বলতে পারল না, কারণ সামনের লোকটিকে দেখে অর্ক বুঝে গিয়েছে সিচুয়েশন এখন কোন দিক দিয়েই ভালো না। লোকটি এসেই অর্কের সামনে রাখা সিঙ্গেল সোফায় বসে পড়ল। ডাক্তার, চুপ না থেকে কিছু সাজেশন করো। কোন ব্যাপারে? মাথা ব্যথার। এর থেকে এখন নিবারণ কিভাবে পাবো? অর্কের এমন আহাম্মক মারা কথা শুনে লোকটি ভীষণ রেগে গেল। ফাইজলামি চলছে এখানে? একে খুব তো বড় বড় কথা বলেছিলে, এখন তো দেখি তোমার বালেরও কোনো যোগ্যতা নেই। ডাক্তার, মুখ সামলিয়ে কথা বলো। দেখতে তো পাচ্ছ চেষ্টা তো করছি, কিন্তু প্রত্যেকবার ফ্লপ হয়ে আমি কি করব? আর আমার কথা বাদ দাও, তুমি কি করেছো? একটা কাজ দিয়েছিলাম জিসানকে মারার, কিন্তু তাও করতে পারলে কিনা কে জানে। জিসান অ্যাকচুয়ালি মরেছে কিনা সেটাও জানি না। এই আরিয়ানের চেহারা বা কোনো জিসানের মতো? আরিয়ানের চেহারাই বা কেন জিসানের মতো? আরিয়ান জিসান কিনা, জিসানি আরিয়ান কিনা, এসব চিন্তা করতে করতে পাগল হয়ে যাচ্ছি আমি। লোকটি রেগে গিয়ে সামনের ট্রি টেবিলে একটা বাড়ি মারলো। হু কেয়ার্স? আরিয়ান জিসান কিনা তা জানার আমার প্রয়োজন নেই। আমি শুধু জানি তিশাকে আমার চাই, আর ওকে পাওয়ার পথে যারা যারা বাধা দেবে সবাইকে আমি শেষ করে দেব। মাইন্ড ইট বলেই চলে গেল লোকটি। অর্ক ডাক্তারের যাওয়ার পথে তাকিয়ে সোফায় হেলান দিয়ে আরামে বসে একটা সিগারেট ধরালো আর বিশ্রী একটা হাসি ফুটে উঠলো তার মুখে। ও ডাক্তার, আমি তো চাই তুমি সবাইকে শেষ করে দাও আর আমার পথটা ক্লিয়ার করে দাও। এসব ভেবেই অর্ক ভুবন ফাটিয়ে হাসতে লাগলো। অর্ক আর তার পিএ ফোন করে একটা হল রুম বুকিং করতে বলল সামনে তাদের প্রোডাক্ট লঞ্চ পার্টির জন্য। অর্কের মাথায়ও চলছে নতুন কোনো প্ল্যান। খাগড়াছড়ির বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি পার্বত্য জেলা। ঢাকা থেকে খাগড়াছড়ির দূরত্ব 266 কিলোমিটার। অসংখ্য পাহাড় আর ঝর্ণার স্বচ্ছ পানিতে ভরপুর খাগড়াছড়ি। প্রকৃতির সৌন্দর্য নাকি মানুষের মন ও মস্তিষ্ককে মস্তিষ্ককে স্তব্ধ করে চাঙ্গা করে তোলে। মনকে ভালো করার সব থেকে ভালো উপায় হলো নিজেকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাওয়া। তাই তো জিসান এত আয়োজন করে তিশাকে এখানে নিয়ে এসেছে। এখানে ছোট্ট একটা রিসর্ট ভাড়া করে রেখেছিল জিসান আগেই, তাই গাড়ি সোজা রিসর্টের সামনে এসে থামলো। তিশা গাড়ি থেকে নেমেই চমকে যায়, মনে মনে বলে এসব কি? হোটেলে না গিয়ে এখানে কেন এসেছে মিস্টার আরিয়ান? তিশার ভেতরে আরিয়ান নামক প্রাণীটির ভয় ঢুকে গেল।
একজন মধ্যবয়স্ক লোক জিসানের হাতে বাড়ির চাবি দিয়ে চলে গেল। আবার সকালে নাকি আসবে। এমনি অনেক রাত হয়ে গিয়েছে ওদের এখানে আসতে। ওরা আসবে বলে ডিনারও নাকি রেডি করে রেখেছে লোকটি। আরিয়ান বাড়ির মেন ডোর খুলতে যাবে তখনই বাদ সাধলো তিশা। ও কিছুতেই এখানে থাকবে না, আরিয়ানকে হোটেল বুক করতে বলে। দেখুন মিস তিশা, এখানে আশেপাশে তেমন কোনো ভালো হোটেল নেই, আর আমরা যে কাজ করতে এসেছি তার জন্য এই জায়গাটাই বেস্ট। তাই ড্রামা না করে ভেতরে চলুন। আকাশের অবস্থা একদম ভালো না, মনে হয় ঝড় আসবে। কিন্তু তিশাও কম তেড়া না। ও একটা বাড়িতে আরিয়ানের সাথে একা কিছুতেই থাকবে না। কেউ জানতে পারলে কি বলবে? কেউ মিস্টার আরিয়ানকে দোষারোপ করবে না। চরিত্রের দাগ তো শুধু আমারই লাগবে। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি বদলি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি বদলি হয়ে বড় বড় বিন্দুকণায় পরিণত হয়েছে। তার সাথে পাল্লা দিয়ে ঝড় হওয়াও শুরু হয়ে গিয়েছে। বাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকা তিশা বৃষ্টির ঝাপটাতে অনেকটা ভিজে গিয়েছে। নিজেকে এখন খুব বকতে মন চাইছে। কেন যে গাড়ি থেকে নামতে গেলাম, নেমেই এখন ফ্যাসাদে পড়ে গেলাম। চাবিটাও নেই গাড়ির। আর থাকলেও বা কি হতো? যে বৃষ্টি, আমি গাড়ির সামনে যেতে যেতে আরো কাকভেজা হয়ে যেতাম। উফ, কি যে করি! ঠান্ডাও লাগছে খুব। মনে হয় সত্যি সত্যি জ্বর আসবে এবার। জিসান ওয়াশরুম থেকে বের হয়ে চেক করলো তিশা বাড়ির ভেতরে এসেছে কিনা, কিন্তু না, তিশা ভেতরে আসেনি। তার মানে এত ঝড়ের মধ্যে মেয়েটি এখনো জিদ দেখিয়ে বাহিরে দাঁড়িয়ে আছে। মন তো চাইছে ঠাটিয়ে একটা দিতে, একবার শুধু হাতে পেয়ে নি তোর ভীমরতি, আমি এবার সব একেবারে ছুটিয়ে ছাড়বো। মনে মনে জিসান এসব ভাবতে ভাবতে বাহিরে এসে দেখে তিশা ফ্লোরে বসে ঠান্ডায় কিছুটা কাঁপছে। জিসান তাড়াতাড়ি তিশার কাছে এসে বুঝতে পারে যা ভেবেছে তাই, জ্বর চলে এসেছে, আর জ্বরের কারণে কিছুটা সেন্সলেস হয়ে পড়ে আছে তিশা। জিসান আর কিছু না ভেবে তিশাকে কোলে তুলে রুমের ভেতরে নিয়ে বিছানায় শুইয়ে দিল। তিশার হাত পা গুলো ঠান্ডা বরফের মতো জমে গিয়েছে। কিছুক্ষণ পর পর জ্বরের ঘোরে উল্টাপাল্টাও বকছে, সাথে তিশা কাঁপতে লাগলো। জিসান গিয়ে বাড়ির কেয়ারটেকার কে কল করে আশেপাশের কোনো ডাক্তার আছে কিনা জানতে, কিন্তু কেয়ারটেকারের কথা শুনে নিরাশ হয় জিসান। কারণ এত রাতে এখানে ডাক্তার খোঁজা মানে দুর্বাঘাসে সুই খোঁজার মতো। জিসান মাথায় হাত দিয়ে বসে তিশার দিকে তাকিয়ে আছে। ভেজা কাপড়গুলো এখনো তিশার শরীরে। জিসান চট করে ওর বন্ধু ডাক্তার নাইমের কথা মনে পড়ল। সাথে সাথে কিছু না ভেবেই ফোন দিয়ে দিল। হ্যালো নাইম, আমি জিসান। জিসান? কোন জিসান? জিসান তো, কারণ জিসান তো মরে গিয়েছে। তাই নাইমকে বলতে না দিয়ে, ও সব পরে বলবো, তোর একটা সাহায্যের দরকার ছিল। বল, কি করতে হবে? জিসান সব খুলে বলল। বুঝলাম, জ্বর মনে হয় শরীরে অনেক বেশি। যেহেতু কিছু নেই ওখানে, তাই ঘরোয়াভাবে আগে ট্রাই কর। এরপরও যদি না কমে আর শরীরের উত্তাপ আরো বাড়ে, তাহলে তোকেই একটু পরিশ্রম করতে হবে। বুঝছিস তো আমি কি বোঝাতে চাইছি? জিসান হালকা করে বলে। জিসান সোফায় বসে তিশার দিকে তাকিয়ে আছে। ওর আগে বাড়তে কোনো সমস্যা নেই, সমস্যা তো এক জায়গায়। তিশা এখনো কিছু জানে না, সত্যিটা যে এখনো ওকে বলাই হয়নি। তাই জিসান একটু অস্বস্তি ফিল করছে। তিশার সুস্থ হওয়ার আগে জরুরি, বাকি সব পরে ভাবা যাবে বলে জিসান তিশার কাছে গিয়ে একটা একটা করে তিশার ভেজা কাপড়গুলো সব খুলে ফেলে। দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে ভালো করে তিশাকে ঢেকে দিল। ওয়াশরুম থেকে বালতি ভরে পানি এনে কপালে দিয়ে দিল, শরীরটাও মুছে দিল। কিন্তু তিশার অবস্থার কোনো তেমন পরিবর্তন লক্ষ্য করতে পারছে না জিসান। জিসান তিশার মুখের দিকে তাকিয়ে দেখে তিশা জ্বরের ঘোরে কাঁপছে এখনো। জিসান নিজের সব চিন্তা বাদ দিয়ে নিজের শার্টটা খুলে ফেলে দিয়ে তিশার সাথে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে পড়ে। জ্বরের ঘোরে থাকা তিশা নিজের শরীরে কারো গভীর স্পর্শ পেয়ে প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু জিসান এখন আর কোনো বাধা মানতে নারাজ। তাই তিশার হাত দুটো বিছানায় চেপে ধরে। একটু জোর করেই তিশাকে
পাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে। প্রিয়তমাকে এতদিন পর কাছে পেয়ে জিসান আজ নিজের মধ্যে নেই। ও আজ হারিয়ে যাবে পুরোপুরি তিশার মাঝে। তিশার চোখের কোণা দিয়ে জল গড়িয়ে পড়ছে। এটা সুখের না কষ্টের কারো জানা নেই। তিশা তাকে গভীরভাবে এভাবে স্পর্শ করা ব্যক্তিটির সাথে না পেরে চুপ হয়ে যায়। তিশাকে শান্ত হতে দেখে জিসানও তার হাতের বাঁধন খুলে দেয়। তিশা কিছুক্ষণ পরপর কেঁপে উঠছে, তবে এই কাঁপার কারণ হয়তো জ্বর না, তিশার শরীরে বয়ে যাওয়া জিসানের হাতের স্পর্শের কারণে। বাহিরে ঝড় কমে যাওয়ায় রুমে দুজনের গোঙানি আর নিঃশ্বাসের শব্দ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। সুখের এক শেষ সীমানায় জিসান তিশাকে নিয়ে যাচ্ছে। এতে শুধু ওদের শরীরের না, রুমেরও উষ্ণতাও বেড়ে গিয়েছে। এখন শুধু ভোর হবার পালা। নতুন সকাল তিশার জীবনে কি নিয়ে আসে তা দেখার পালা। চলবে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে একটি লাইক দিয়ে যাবেন এবং আপনাদের মন্তব্য থাকলে সেটা কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।